Good morning, dear student. Welcome to the Way Up Solution number 1 study channel West Bengal. তো আমি তোমাদের ডাটা আনসার তোমরা এখন পাচ্ছ আপকামিং গ্রুপ সি এবং ডি পরীক্ষার জন্য একটি মক টেস্ট। আমরা ইতিমধ্যে জিকে থেকে কয়েকটা মক টেস্ট নিয়েছি, দুটি মক টেস্ট অলরেডি হয়েছে। সামনে মাসে পরীক্ষা আছে আর সময় নেই বেশি, এর মধ্যে জিকে গুলো আমরা একটু প্র্যাকটিস করে নেব যতটা সম্ভব। তোমরা যারা যা পড়েছো ওইগুলো রিভিশন করো, নতুন বিষয় পড়ার দরকার নেই। এবং কোশ্চেন গুলো দেখো কেমন পরীক্ষা আসছে, ফেস করতে হবে তোমাকে, এবার প্রশ্ন ফেস করতে হবে। যত বেশি প্র্যাকটিস করবে ভুল তত কমতে থাকবে, কনফিডেন্স লেভেল তত হাই হবে। ঠিক আছে, তুমি কিন্তু অবহেলা করবে না, এই সময়টাকে কাজে লাগাও, যতটা সম্ভব চেষ্টা করো রিভিশন করতে, সাবজেক্ট ওয়াইজ রিভিশন করো। ওকে, প্রত্যেকেই যারা কানেক্ট আছো, আমাদের ফেব্রুয়ারিতে আমার ক্লাস রুটিন যেটা আছে এটাই কিন্তু পাচ্ছ সকাল 7টা থেকে। ক্লাসগুলো ফলো করো, রেগুলার ক্লাস দেখো, কোশ্চেন যেগুলো আছে তার সঙ্গে যে আলোচনাগুলো হচ্ছে সেইগুলো কিন্তু খুব পরীক্ষায় আসতে পারে বা আসার মতো আলোচনা কিন্তু করা হয়। তো আমাদের এত ক্লাস হয়, সমস্ত ক্লাসের লিংক বা নোটিফিকেশন তুমি আমাদের টেলিগ্রাম গ্রুপ দা ওয়ে অফ সলিউশনে পাবে। পাশাপাশি আমরা পেড কোর্সও করাই। TWS একাডেমি অ্যাপ আছে আমাদের, এই অ্যাপ তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করবে। যেখানে এই অপশনে চলে গেলে তোমরা যে ব্যাচগুলো দেখতে পাবে, অনেক ব্যাচ রয়েছে আমাদের। কম্বাইন্ড ফাউন্ডেশন, নতুন WKP ফাউন্ডেশন আছে, SSC GD, NTPC গ্রুপ ডি, গ্রুপ সি আপার প্রাইমারি, পাশাপাশি ANM GNM এর ব্যাচটাও কিন্তু শুরু হয়েছে। যদি কোনো পরিচিত থাকে বন্ধু বান্ধব বা নিজেদের আত্মীয় স্বজন অবশ্যই জানাতে পারো যে আমরা এই সমস্ত প্রস্তুতি কিন্তু দিচ্ছি অলরেডি। তো চলো আমরা আজকের প্রশ্ন আলোচনা শুরু করব। 25 কোশ্চেন বলে শুরু করি, দেখা যাক 20 কোশ্চেন তো নিশ্চয়ই হবে, কারণ গত ক্লাস নাম্বার 2তে 25টা পর্যন্ত যেতে পারিনি। আলোচনা করতে করতে আমরা অনেক ডেপথে চলে গেছি। যাই হোক, তো শুরু করি আজকের প্র্যাকটিস। তোমরা প্রত্যেকে খাতা পেন নিয়ে বসবে এবং ইনফরমেশন গুলো একটু দ্রুত লিখে নিতে পারলে খুব ভালো হয়। ঠিক আছে, কারণ এই ক্লাস আর একবার দেখতে তোমার ভালো লাগবে কিনা সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, বা সময়টা তুমি পাবে কিনা এটাই ব্যাপার। ভালো লাগতে পারে বাট সময় পাবে না। তো চেষ্টা করবে ক্লাসের সঙ্গে সঙ্গেই একটু ছোট ছোট ইনফরমেশন, যেগুলো তোমার অজানা, যেগুলো ভুল হচ্ছে সেগুলো লিখে নাও। যেগুলো ঠিক করছো দেখবে ঠিক করছো পরেও, যেগুলো ভুল করছো বা যেগুলো অজানা সেগুলো তুমি নোট করবে। তাহলে শুরু করি। প্রথম প্রশ্ন, 2025 সালের মহিলাদের ICC ক্রিকেট ওয়ার্ল্ড কাপ কে চ্যাম্পিয়ন হলো? দেখো, খেলাধুলো রিলেটেড, ক্রিকেট রিলেটেড প্রশ্ন আসতে পারে, কারণ খেলাধুলো এর মধ্যে ভারত বেশ কয়েকটা ট্রফি জিতেছে। এশিয়া কাপ ক্রিকেট 2025-এ জিতেছে, ICC চ্যাম্পিয়ন্স ট্রফি পুরুষদের ক্ষেত্রে জিতেছে, এবং মহিলাদের ICC ক্রিকেট ওয়ার্ল্ড কাপ এটাও কিন্তু ভারত জিতেছে, ইন্ডিয়া জিতেছে সাউথ আফ্রিকাকে হারিয়ে। ভারতের মাঠে কিন্তু খেলা আয়োজিত হচ্ছে ভারত এবং শ্রীলঙ্কায়, এটা আমাদের মনে রাখতে হবে। ICC ক্রিকেট ওয়ার্ল্ড কাপ এটা কিন্তু ODI এক দিবসীয় 2025-এ হয়েছে। ওকে, এবং 2026 বর্তমান কিন্তু আমাদের T20 ওয়ার্ল্ড কাপ চলছে মেন্স পুরুষদের। কোশ্চেন নাম্বার 2তে আসবো, কোন ভাইসরয়ের আমলে ভারত আফগানিস্তানের মধ্যে ডুরান্ড লাইন প্রবর্তিত হয়? ডুরান্ড লাইন প্রবর্তিত হয় কার সময়? লর্ড ডাফরিন, লর্ড ল্যান্সডাউন, লর্ড রিপন, লর্ড নর্থব্রুক। তাহলে কোশ্চেন নাম্বার 2, এখানে সঠিক উত্তর তুমি কি করবে? এই ডুরান্ড লাইন বর্তমানে তুমি যদি বলো, পাকিস্তান আফগানিস্তানের সীমানাও কিন্তু এটা আছে, ভারতের সঙ্গে সামান্য সীমানা আফগানিস্তানে আছে। তো এখানে আমরা যদি দেখি ভারত আফগানিস্তানের মধ্যে, সেই সময় তো অবিভক্ত ভারত, আজকে যেটা পাকিস্তান বাংলাদেশ ভাবছো টোটালটা নিয়েই তো আজকে ভারত ছিল। ঠিক আছে, তো ওটা নিয়ে গোটা ভারত ছিল, পরে তো ভাগ হয়েছে 1947-এ। তো লর্ড ল্যান্সডাউন নামটা মনে রাখবে, মোটামুটি 1892-93 এই সময়ে আফগানিস্তান এবং ভারতের মধ্যে ডুরান্ড লাইন প্রবর্তিত হয়। ভারতের সঙ্গে চীনে রয়েছে ম্যাকমোহন লাইন, পাকিস্তানের সঙ্গে রয়েছে র্যাডক্লিফ লাইন, সার্ক্রিক লাইন, ঠিক আছে, LOC, এই লাইনগুলো আছে। পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সঙ্গে 3 মেগা করিডর ইত্যাদি, শ্রীলঙ্কার সঙ্গে পক প্রণালী। কোশ্চেন নাম্বার 3, সৌরভ গঙ্গোপাধ্যায় আমাদের দাদা বলি আমরা, তো সৌরভ গঙ্গোপাধ্যায় বা সৌরভ গাঙ্গুলির আত্মজীবনীর নাম কি?
playing it my way, a century is not enough, cricket is my legacy, the test of my life. প্রত্যেকে অ্যান্সার করবে। এখানে সঠিক উত্তর কি হবে? তো এখানে আমরা উত্তর পাচ্ছি অপশন বি, এ সেঞ্চুরি ইজ নট এনাফ। এটা অপশন বি যারা করছো তোমাদের অ্যান্সার সঠিক হয়েছে। পাশাপাশি এখানে আমরা জানবো যে প্লেইং ইট মাই ওয়ে, এটা কার আত্মজীবনীমূলক গ্রন্থ? এটা হচ্ছে শচীন তেন্ডুলকার। শচীন তেন্ডুলকারের আত্মজীবনীমূলক বই প্লেইং ইট মাই ওয়ে। দ্য টেস্ট অফ মাই লাইফ, এটা হচ্ছে আমাদের বিখ্যাত অলরাউন্ডার যুবরাজ সিং তার আত্মজীবনীমূলক গ্রন্থ। একটা ক্লাস আমি নিয়েছিলাম, দেখবে বিভিন্ন ব্যক্তির আত্মজীবনীমূলক বইটার নাম কি। ওকে, মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, এটা গান্ধীজি। তো এরকম আছে। ভারতীয় চলচ্চিত্রের জনক কাকে বলা হয়? প্রত্যেকে অ্যান্সার করবে। সঠিক উত্তর কি হবে? কোশ্চেন নাম্বার 4, ভারতীয় চলচ্চিত্রের জনক কাকে বলা হয়? দাদা সাহেব ফালকে, আশুতোষ ব্যানার্জি, সত্যজিৎ রায়, সুকুমার রায়। প্রত্যেকে অ্যান্সার করবে। সঠিক উত্তর কি হবে? ভারতীয় চলচ্চিত্রের জনক বলা হচ্ছে কাকে? দাদা সাহেব ফালকেকে। আমরা লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড কার নামে পাচ্ছি? দাদা সাহেব ফালকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড। দাদা সাহেব ফালকে ভারতের প্রথম সিনেমাকে রাজা হরিশ্চন্দ্র 1913 সালে রিলিজ হয়। সেই রাজা হরিশ্চন্দ্রের ডিরেক্টর অ্যান্ড প্রডিউসার ছিল দাদা সাহেব ফালকে। প্রথম সিনেমা রাজা হরিশ্চন্দ্র, যার ডিরেক্টর অ্যান্ড প্রডিউসার ছিলেন দাদা সাহেব ফালকে। ওটা ছিল নির্বাক, সাউন্ডলেস পিকচার। প্রথম সবাক চলচ্চিত্র হচ্ছে আলম আরা, 1931-এ রিলিজ হয়। পরবর্তী কোশ্চেনে আসবো, মথুরা শহর এটি কোন নদীর তীরে অবস্থিত? মথুরা শহর এটি কোন নদীর তীরে অবস্থিত? প্রত্যেকে যারা কানেক্ট আছো, সঠিক উত্তর কি হবে? মথুরা শহরটা কোন রাজ্যে পড়ছে? উত্তরপ্রদেশ, এবং উত্তর হয়ে যাবে এখানে যমুনা নদীর তীরে অবস্থিত। ভারতের প্রধান নদী কি? গঙ্গা। প্রধান নদী হচ্ছে গঙ্গা। গঙ্গার প্রধান উপনদী যমুনা। সব থেকে বৃহত্তম বা দীর্ঘতম উপনদী সেটি কিন্তু যমুনা নদী। গঙ্গা এবং যমুনা মিলিত হয়েছে কোথায়? এলাহাবাদ, যেটা বর্তমান নাম প্রয়াগরাজ। গঙ্গা যমুনা। গঙ্গা নদীর তীরে অনেক শহর রয়েছে, যেমন তুমি বলতে পারো কানপুর শহর রয়েছে, আরো অনেক শহর রয়েছে উল্লেখযোগ্য। গোমতী নদীর তীরে আছে লখনৌ শহর। লখনৌ শহর হচ্ছে উত্তরপ্রদেশের রাজধানী। লখনৌ শহর এটা হচ্ছে গোমতী নদীর তীরে উত্তরপ্রদেশের। কার সময়ে কলকাতায় সুপ্রিম কোর্ট চালু হয়? কলকাতা সুপ্রিম কোর্ট, দেখো বর্তমান যে সুপ্রিম কোর্ট আছে দিল্লিতে আছে, সেটা স্বাধীন ভারতে। তো কলকাতা সুপ্রিম কোর্ট চালু হয় কোন সালে, বা প্রতিষ্ঠিত হয় কোন সালে? প্রতিষ্ঠিত হয় কলকাতা সুপ্রিম কোর্ট হচ্ছে 1774 সালে কলকাতা সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা হয়। কলকাতাতে একটি সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা করেছিল সেই সময় তোমার বাংলার গভর্নর জেনারেল ছিল ওয়ারেন হেস্টিংস।
ওয়ারেন হেস্টিংস তার সময় কলকাতা সুপ্রিম কোর্ট চালু হয়, একটা অ্যাক্ট ছিল রেগুলেটিং অ্যাক্ট। 1773 সালের রেগুলেটিং অ্যাক্ট অনুসারে কলকাতাতে একটি সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা হয়। প্রথম বিচারপতি হচ্ছে স্যার এলিজা ইম্পে। পরীক্ষার প্রশ্ন আসে যে 1774 সালে এটি প্রতিষ্ঠিত হয়, এই সালটা মনে রাখবে। এবং প্রথম বিচারপতির নাম হচ্ছে স্যার এলিজা ইম্পে। এটা হচ্ছে প্রথম বিচারপতি কলকাতা সুপ্রিম কোর্টের। কলকাতা হাইকোর্ট প্রতিষ্ঠিত হয় 1862 লর্ড ক্যানিং এর সময়। ওটাই ভারতের প্রথম হাইকোর্ট, কলকাতা হাইকোর্ট। তারপর মাদ্রাজ, বোম্বাই দুটো জায়গায় কিন্তু হয় হাইকোর্ট ওটা, আর এটা সুপ্রিম কোর্ট। ভারতের নাগরিকদের মৌলিক অধিকার স্থগিত রাখা যায় কখন? জাতীয় জরুরি অবস্থা জারি হলে, নাকি যে কোনো ধরনের জরুরি অবস্থা জারি হলে? অপশন সি সুপ্রিম কোর্টের অনুমতি নিয়ে, অপশন ডি যুদ্ধ ঘোষিত হলে। কোশ্চেনটা বোঝা যাচ্ছে? ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার স্থগিত রাখা যায়, তবে আমরা একটা পয়েন্ট জানি যে 20 এবং 21 নম্বর আর্টিকেল ছাড়া আর্টিকেল 20 and 21 এই দুটো আর্টিকেল বাদে মৌলিক অধিকার স্থগিত রাখতে পারে কে? রাষ্ট্রপতি পারে, যদি ন্যাশনাল এমার্জেন্সি জারি হয়। ন্যাশনাল এমার্জেন্সি যদি হয়, জাতীয় জরুরি অবস্থা জারি হয়, যে কোনো জরুরি অবস্থা হলে হবে না, স্টেট এমার্জেন্সি যদি হয় সেটা স্টেটের ব্যাপার, তাই তো? তো ভারতীয় নাগরিক ওভারঅল যদি দেখি আমরা, জাতীয় জরুরি অবস্থা জারি হলে রাষ্ট্রপতি পারে মৌলিক অধিকারটাকে স্টপ করতে আর্টিকেল 359-এ, এবং সেক্ষেত্রে 20 এবং 21 কোনোভাবে কিন্তু অফ করা যায় না। কোশ্চেন নাম্বার 8, অলকানন্দা এবং মন্দাকিনী এই দুটো নদী কোথায় মিলিত হয়েছে? সঙ্গমস্থল নিম্নের কোথায়? আমরা উত্তরাখণ্ডে 5টি প্রয়াগ পাই, একটা বিষ্ণু প্রয়াগ, নন্দ প্রয়াগ, কর্ণ প্রয়াগ, রুদ্র প্রয়াগ, আর একটা হচ্ছে দেব প্রয়াগ, পঞ্চপ্রয়াগ। এইগুলো একটু মনে রাখতে পারলে খুব ভালো হয়। অলকানন্দা এই নদীর সঙ্গে ভাগীরথী নদী মিলিত হয়ে তারপর নাম হয়েছে গঙ্গা। দেখো, আমরা যদি একটা মানচিত্র দেখি, এই দিক থেকে একটা নদী আসছে, এই দিক থেকে একটা নদী আসছে, দিয়ে শুরু হচ্ছে, এইটা নাম হচ্ছে গঙ্গা। গঙ্গা ভারতের প্রধান নদী। এই নদীটা আমরা বলছি ভাগীরথী, ভাগীরথী নদী, ঠিক আছে? এই নদীটা হচ্ছে অলকানন্দা নদী, অলকানন্দা। আর যেখানে মিলিত হয়েছে সঙ্গমস্থলটাকে আমরা বলছি দেবপ্রয়াগ, দেবপ্রয়াগ। তো এই দেবপ্রয়াগ হওয়ার আগে অলকানন্দা আরো 4টি নদীর সঙ্গে মিশেছে। দুটো নদীর নামকরণ পাল্টায় কখন? যদি দুটো নদীর গভীরতা, জল প্রবাহ প্রায় সেম হয়, 19-20, সেক্ষেত্রে নামটা চেঞ্জ হয়। যদি 10-20 হয়ে যায় তখন নাম সেটাই থাকে। অর্থাৎ এই যে অলকানন্দার সঙ্গে মন্দাকিনী নদী মিলিত হয়ে নামটা কিন্তু অলকানন্দাই হয়ে গেছে, নাম পাল্টায়নি। কিন্তু যখনই ভাগীরথীর সঙ্গে অলকানন্দা মিশেছে, দেখা যাচ্ছে দুটো নদীর জল প্রবাহ, গভীরতা, ঠিক আছে, গুরুত্ব দুটো একই রকম, তখনই কিন্তু নামটা চেঞ্জ হয়ে নাম হয়ে গেছে নতুন একটা নাম, গঙ্গা। তো এই গঙ্গা এবং গঙ্গা নদী কিন্তু একটা নদী নয়, মানে এত দুটো নদীর মিলিত নদী, এটা আমরা বলতে পারি। পাশাপাশি এই অলকানন্দার সঙ্গে বিষ্ণু প্রয়াগ, নন্দপ্রয়াগ, কর্ণপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ 4টি নদী মিলিত হয়েছে। মন্দাকিনী নদী মিলিত হয়েছে রুদ্রপ্রয়াগে, ঠিক আছে? রুদ্রপ্রয়াগে মিলিত হয়েছে। ধরো এখানে একটা নদী এইভাবে মিলিত হচ্ছে, আমি জাস্ট একদিক থেকে বোঝানোর চেষ্টা করছি। এটা অলকানন্দা এবং এর সঙ্গে আরো 4টে নদী মিলিত হয়েছে। এবার 4টে প্রয়াগ, কোনটা আগে পরে সেটা কিন্তু আমি আর বলছি না, সেটা বিষ্ণু প্রয়াগে মিলিত হয়েছে অলকানন্দার সঙ্গে। অলকানন্দার সঙ্গে কোন নদী? বিষ্ণু প্রয়াগে মিলিত হয়েছে অলকানন্দা নদীর সঙ্গে ধৌলি গঙ্গা, ধৌলি গঙ্গা, ধৌলি গঙ্গা বলে এই নদীটা মিলিত হয়েছে।
অলকানন্দার সঙ্গে ধৌলি গঙ্গা মিলিত হয়েছে। বিষ্ণুপ্রয়াগ নাম হয়ে গেছে কি, নাম অলকানন্দাই আছে, চেঞ্জ হয়নি। অলকানন্দার সঙ্গে নন্দাকিনী একটা নদী মিলিত হয়েছে। অলকানন্দা প্লাস নন্দাকিনী, এটা মন্দাকিনী, এটা হচ্ছে নন্দাকিনী নদী, নাম হচ্ছে নন্দ। নন্দাকিনীর সঙ্গে মনে রাখাটা সুবিধা, নন্দপ্রয়াগ। তাহলে এটা তোমরা জানলে, অলকানন্দা এবং নন্দাকিনী, নন্দপ্রয়াগ। তারপর আর একটা নদী অলকানন্দার সঙ্গে মিশেছে, সেটা আমরা বলছি যে অলকানন্দার সঙ্গে পিণ্ডারি নদী, পিণ্ডারি, পিণ্ডারি, অলকানন্দার সঙ্গে পিণ্ডারি নদী, এটা নাম হচ্ছে, এই কোথায় মিলেছে, মিলেছে হচ্ছে কর্ণপ্রয়াগে গিয়ে মিলেছে, কর্ণপ্রয়াগ। তাহলে 5টি প্রয়াগ বোঝা যাচ্ছে কি কি। বিষ্ণুপ্রয়াগ অলকানন্দার সঙ্গে ধৌলি গঙ্গা, নন্দপ্রয়াগে মিলিত হয়েছে অলকানন্দা নন্দাকিনী নদী, কর্ণপ্রয়াগে অলকানন্দার সঙ্গে পিণ্ডারি নদী এবং রুদ্রপ্রয়াগে অলকানন্দা মন্দাকিনী। 5টা প্রয়াগ, সব কিন্তু উত্তরাখণ্ডে আছে। এবং ভাগীরথী এবং অলকানন্দা এই দুটো নদী মিলিত হয়ে নাম কোথায় মিলিত হয়েছে, দেবপ্রয়াগে মিলিত হয়েছে, এটা তোমরা মনে রাখবে। এবং তারপর নাম হয়ে গেছে গঙ্গা নদী। এই গল্পটা কিন্তু খেয়াল রাখতে হবে, সবকটা মনে রাখতে পারলে খুব ভালো হয়। দেখো, মনে রাখার বিষয়টা ম্যান টু ম্যান ভ্যারি করে, একটা দুটো সেট করে নিতে হবে। একটা তুমি মনে রাখতে পারবে যে নন্দাকিনীর সঙ্গে নন্দপ্রয়াগ, একটা তুমি অলরেডি মাথায় ফিট করে নিলে, তাহলে নন্দ আর মন্দ এই দুটো ডিফারেন্সটা তুমি করে নিতে পারলে, তুমি নিজের মতো মেন্টালি সেট করে নিতে হবে এগুলো। তাহলে নন্দাকিনী হলে নন্দপ্রয়াগ, মন্দাকিনী হলে রুদ্রপ্রয়াগ গেল। ভাগীরথীর সঙ্গে অলকানন্দা একটা মিলিয়ে দেবতার রূপ নিয়েছে, এরকম ভাবতে পারো। হোলি গঙ্গা, পবিত্র নদী, গঙ্গা নদী, দেবপ্রয়াগ। তাহলে দেবপ্রয়াগ হচ্ছে ভাগীরথীর সঙ্গে অলকানন্দা, 3টে তোমার মাথায় ফিট হয়ে গেল। এবার দুটো পড়ে রাখলো, কর্ণপ্রয়াগ। কর্ণপ্রয়াগ পিণ্ডারি নদী, বিষ্ণুপ্রয়াগ ধৌলি গঙ্গা। এগুলো 2বার 3বার 4বার পড়বে, আজকে পড়লে 1 সপ্তাহ পরে একবার দেখলে মনে থাকবে। দেখো, মনে রাখতে হবে কিছু কিছু বিষয়, যে আমি কিছু মনে রাখবো না সেই থটে চললে হবে না, ঠিক আছে। দিনকাল যা পড়ছে তোমাকে মনে রাখতে হবে একটু ডেপথে। কোশ্চেন নাম্বার 9, খুব ইজি কোশ্চেন এবং পরীক্ষায় খুবই আসে। উত্তর কি হবে? ভাষার ভিত্তিতে গঠিত ভারতের প্রথম রাজ্য কোনটি? দারুণ একটা প্রশ্ন এবং খুব আছে। ভাষার ভিত্তিতে গঠিত ভারতের প্রথম রাজ্য হচ্ছে অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু। উত্তর হবে অন্ধ্রপ্রদেশ। দেখো, ভাষার ভিত্তিতে গঠিত অন্ধ্রপ্রদেশ কবে হয় যদি প্রশ্ন করি, উত্তর কি হবে? উত্তর হবে 1956 নাকি 53, বলো। এই কনফিউশনটা হয়, খেয়াল রাখবে যে এই যে স্বাধীনতার পর থেকেই কিন্তু বিভিন্ন কমিটি গঠিত হয়, ধর কমিটি, আরো জেভিপি কমিটি, 3টে কমিটি গঠিত হয়। সাধারণত আমরা দেখে থাকি যে ভাষার ভিত্তিতে কি রাজ্য পুনর্গঠন করা যাবে। যখন ভারত স্বাধীন হয়, বিভিন্ন ছোট ছোট রাজ্যে ভারতটা বিভক্ত ছিল। তারপরে আমরা দেখব যে ভাষা নিয়ে আন্দোলন শুরু হয় 1953। 1953 অন্ধ্রপ্রদেশ, এখানকার তেলেগু ভাষাভাষীরা আন্দোলন শুরু করে যে আমাদের ভাষার ভিত্তিতে আলাদা স্টেট দিতে হবে। কিন্তু প্রত্যেকটা কমিশন বা কমিটি যেগুলো গঠিত হয়, প্রত্যেকটাই খারিজ করে দেয় যে না, ভাষার ভিত্তিতে করা যাবে না। আজকের দিনে যে সমস্যাটা হচ্ছে তুমি দেখতে পাচ্ছ, যে একটা ভাষার ডাইভার্সিটি ভারতে আছে, প্রচুর ভাষাভাষীর মানুষ বাস করে, সংবিধানে 22টা ভাষার স্বীকৃতি আছে, তার পাশেও আরো অনেক ভাষা রয়েছে, প্রত্যেক রাজ্যে যে যার মতো ভাষা ইউজ করতে পারে সেই স্বাধীনতা দেওয়া হয়েছে। এবং এখানে আমরা দেখব যে অন্ধ্রপ্রদেশ, এই রাজ্যটি এখানেই শুরু হয় ভাষাভিত্তিক আন্দোলন, ঠিক আছে। এবং 1953-তে গঠিত হয় অন্ধ্র। 1953 গঠিত হয় অন্ধ্র, শুধু অন্ধ্র, প্রদেশ আর হচ্ছে না। তারপর দেখা গেল না, হচ্ছে না, ওখানে অনশনে মারা যাচ্ছে পট্টি শ্রীরাম সম্ভবত নামটা। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা ক্যাওয়াস তৈরি হয়েছে, বাধ্য হয়ে সেই সময় 1956 সালে
দেখবে স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট আসছে, রাজ্য পুনর্গঠন আইন। রাজ্য পুনর্গঠন আইনে দেখা গেল যে ভাষার ভিত্তিতেই 14টি রাজ্য ভাগ করা হলো। পশ্চিমবঙ্গ তখন একটা রাজ্য। ওকে, 1956 সালে টোটাল ভারতটাকে 14টি রাজ্য এবং 6টি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করা হলো। এটা খেয়াল রাখবে। 14টি রাজ্যের মধ্যে অন্ধ্র যেটা ছিল ভাষার ভিত্তিতে গঠিত প্রথম একটা রাজ্য অন্ধ্র, সেটা আরো কিছু এরিয়া নিয়ে হয়ে গেল অন্ধ্রপ্রদেশ। তাহলে অন্ধ্রপ্রদেশ যখন একসঙ্গে বলবো তখন কিন্তু 1956 আমরা বলবো স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট, রাজ্য পুনর্গঠন আইন। তখন অন্ধ্রপ্রদেশ রাজ্যের স্বীকৃতি পাচ্ছে পুরোপুরি। রাজ্য পুনর্গঠন আইন অনুসারে ভারত টোটাল 14টি রাজ্য 6টি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ হয়েছিল। তারপর 1960-এ বোম্বে ভেঙে মহারাষ্ট্র গুজরাট এইভাবে পরপর ভাঙতে ভাঙতে এখন 28টি রাজ্য আর 8টি কেন্দ্রশাসিত অঞ্চলে আমরা পৌঁছেছি। কোশ্চেন নাম্বার 10, ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট এটি কোথায় অবস্থিত? বলো। ভাষার ভিত্তিতে এই রাজ্য পুনর্গঠনে যে কটা কমিটি গঠিত হয় সবাই কিন্তু ব্যাক করে, অর্থাৎ ভাষার ভিত্তিতে কেউ বলেনি যে রাজ্য করতে, কারণ সেই সময় তারা কিন্তু ভেবেছিল যে ভাষার ভিত্তিতে যদি হয় তাহলে ভাষা ভিত্তিক একটা সংযোগ তৈরি হবে, যেটা যেমন আজকে হচ্ছে, যার ফলে কিছু পজিটিভ কিছু নেগেটিভ দিক দুটোই থাকে। প্রত্যেকটা বিষয়ের কিছু পজিটিভ কিছু নেগেটিভ দিক থাকে। তো নেগেটিভিটিটা যদি হয় কেমন, আজকে যেমন বাংলায় কথা বললে বাংলাদেশি বলে বাইরের রাজ্যে বাঙালিকে মারছে, বাংলাদেশেও পাঠিয়ে দিচ্ছে, তারপর আবার ভারতে ব্যাক করানো হয়েছে, এরকম ঘটনা সামনে এসছে। এই ব্যাপারটা কিন্তু আগে ছিল না। তাহলে আমরা এটাই সেই সময় কেন তারা ভাষার ভিত্তিতে গঠন করতে চায়নি, এটা একটা কারণ আমরা বলতে পারি। কারণ এই জিনিসটা হবে, এটা সরকারকে উচিত ছিল একদম কড়া হাতে দমন করা, কিন্তু সবাই রাজনৈতিক ফায়দা নিয়ে পড়ে আছে। যদি ভারতের সরকার যারা আছে তারা যদি বলে দেয় যে এই কাজটা করা যাবে না, ভাষার ভিত্তিতে এই একটা আইন করতে পারে, কাউকে পেটা যাবে না, ঠিক আছে, এটা করে তো সম্প্রীতিটা নষ্ট হচ্ছে। ভারতের যে আমাদের মধ্যে যে মিল মেলা, যে কানেকশন, যে বন্ডিং, এটা কিন্তু নষ্ট হচ্ছে, সম্প্রীতি নষ্ট হচ্ছে। সেটা ধর্মীয় সংস্কৃতি কথা বাদই দিলাম, ভাষাগত ডিফারেন্সটাও তো কিন্তু তৈরি হচ্ছে, বাঙালিদের বাংলাদেশি বলা হচ্ছে, তাই তো? এই যে বৈষম্যটা তৈরি হয়ে যাচ্ছে আজকের দিনে, এই জন্য কিন্তু সেই সময় যারা ছিল তারা ভাষার ভিত্তিতে করতে চায়নি, যদিও চাপে পড়ে হয়ে গেছে। ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট এটা আছে দিল্লিতে। অপশন এ যারা করছো তোমাদের অ্যান্সার সঠিক হয়েছে। কোশ্চেন নাম্বার 11 আসবো, সংবিধান সংশোধনী বিল। সংবিধান সংশোধনী বিল কোথায় পাস হতে হয়? সংবিধান সংশোধনী বিল এটা পাস করতে হবে কোন কোন লেভেলে? লোকসভায়, রাজ্যসভায়, পার্লামেন্ট, উভয় কক্ষে, বিধান পরিষদে। সংবিধান সংশোধনী বিল যদি সংবিধানে কোনো বিষয় সংশোধন করতে হয়, সেক্ষেত্রে আমরা যদি দেখি এটা প্রথম লোকসভায় পাস করতে হবে, বা প্রথম পরে না করে আমরা দুটো কক্ষ বলতে পারি। যদি রাজ্যসভায় বিলটা আসে তাহলে রাজ্যসভায় লোকসভায় দুটো পাস করতে হবে। যদি লোকসভা আসে লোকসভা পর রাজ্যসভায় যাবে, তারপর রাষ্ট্রপতি সাইন করবে, তারপর সেটা আইন হবে। তো এটা পার্লামেন্টের উভয় কক্ষ। কোশ্চেন নাম্বার 11, অপশন সি এখানে রাইট অ্যান্সার হবে। পরবর্তী কোশ্চেনে আসি। কোশ্চেন নাম্বার 12, রাসায়নিক ভাবে মিল্ক অফ ম্যাগনেসিয়া এটা কি? মিল্ক অফ ম্যাগনেসিয়া এর ফর্মুলা হচ্ছে MgOH2, তাই তো? রাসায়নিক সংকেত। কোষ্ঠকাঠিন্য হলে এই সিরাপ দেওয়া হয়, টাটু হচ্ছে না, সেক্ষেত্রে এই সিরাপ খেলে আবার ঠিকঠাক হবে। যাই হোক, তো এই ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, অপশন ডি রাইট অ্যান্সার হবে MgOH2। এটা হচ্ছে কেমিক্যাল ফর্মুলা। বর্তমানে মণিপুরের মুখ্যমন্ত্রী হিসেবে কে নিযুক্ত হলেন? দেখো একদম রিসেন্ট খবর, খুবই কারেন্ট টপিক। আমরা 2025 অ্যান্সার করো, তারপর একটু আলোচনা করি। তো এখানে আমরা জানবো যে মণিপুর ভারতের উত্তর পূর্ব ভারতের একটি রাজ্য। মণিপুর নিয়ে কিন্তু
দীর্ঘদিন মণিপুর জ্বলছে ভারতের। মণিপুর এখানে রাষ্ট্রপতি শাসন চলছিল, বর্তমানে বন্ধ হয়েছে। রিসেন্ট 4 ফেব্রুয়ারি আমরা দেখব যে মণিপুরে নতুন কিন্তু মুখ্যমন্ত্রী ঘোষিত হয়েছে, শ্রী ইউমনাম খেমচাঁদ সিং। বর্তমান তিনি মুখ্যমন্ত্রী, আর নেমচা কিপগেন তিনি হয়েছেন উপমুখ্যমন্ত্রী। এই দুজনের কিন্তু পদ দেওয়া হয়েছে। তাহলে রাষ্ট্রপতি শাসন অবসান ঘটেছে মণিপুরের। ফেব্রুয়ারি 2025 সাল থেকে রাষ্ট্রপতি শাসন চলছিল, প্রায় 1 বছর পরে এই ফেব্রুয়ারি 4 ফেব্রুয়ারিতে 2026-এ মুখ্যমন্ত্রী পদ, রাষ্ট্রপতি শাসনটা অবসান হয়েছে। রাষ্ট্রপতি শাসন অবসান হয়েছে এবং এখানে মুখ্যমন্ত্রী পদ এসছে শ্রী ইউমনাম খেমচাঁদ সিং, মণিপুরের বর্তমান মুখ্যমন্ত্রী নিযুক্ত হয়েছে, এবং উপমুখ্যমন্ত্রী পদও একজন নিযুক্ত হয়েছে, নেমচা কিপগেন। নামটা একটু খেয়াল করবে। কোশ্চেন নাম্বার 14, পুরীর জগন্নাথ মন্দিরের নির্মাণ কার্য শুরু করেছিলেন কে? পুরীর জগন্নাথ মন্দির, এখন বর্তমান আমাদের পশ্চিমবঙ্গেও কিন্তু জগন্নাথ মন্দির হয়ে গেছে দীঘাতে, তাই তো? তো পুরীর জগন্নাথ মন্দির নির্মাণ কাজ শুরু করেছিলেন কোন রাজা? যশো বর্মন, ভাস্কর বর্মন, অনন্ত বর্মন, অপরাজিত বর্মন। কোশ্চেন নাম্বার 14, এখানে আমরা সঠিক উত্তর পাবো অপশন সি, অনন্ত বর্মন, চোর গঙ্গবংশীয় রাজা অনন্ত বর্মন। কোশ্চেন নাম্বার 15, 2026 সালে অস্ট্রেলিয়ান ওপেন হয়ে গেছে। অস্ট্রেলিয়ান ওপেন কি? টেনিস টুর্নামেন্ট। এটা আমরা প্রত্যেকেই জানি, তাই তো? টেনিস প্রতিযোগিতায় 4টি বড় বড় টুর্নামেন্ট হয়, যেগুলোকে গ্র্যান্ড স্ল্যাম বলা হয়। প্রথম বছর শুরু হয় অস্ট্রেলিয়ান ওপেন দিয়ে, জানুয়ারি মাসে হয়, জানুয়ারি মাসের শেষের দিকে শুরু হয়, জানুয়ারি মাস জুড়ে হয়, ধরো জানুয়ারি ফেব্রুয়ারি। তো অস্ট্রেলিয়ান ওপেন হয়ে গেছে। এখানে আমরা দেখব মেন সিঙ্গেল, ওমেন সিঙ্গেল, ডাবল অনেক প্রতিযোগিতা হয়। তো সেখানে কোন মহিলা চ্যাম্পিয়ন হয়েছে? অস্ট্রেলিয়ান ওপেনে ওমেন সিঙ্গেলসের চ্যাম্পিয়ন হয়েছে নিম্নের কে? এই অস্ট্রেলিয়ান ওপেন বা টেনিস টুর্নামেন্ট নিয়ে কিন্তু প্রশ্ন হতে পারে। 4টি বড় বড় গ্র্যান্ড স্ল্যাম কি? অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন, উইম্বলডন ওপেন এবং ইউএস ওপেন। এখানে আমরা মনে রাখবো অপশন ডি এখানে রাইট অ্যান্সার হবে। এলিনা রেবিকনা, কিরগিজস্তানের, তার দেশ কিরগিজস্তান, তিনি কিন্তু মহিলা ওপেনে চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়ান ওপেন। এবং যদি বলো স্যার পুরুষদের কে চ্যাম্পিয়ন হয়েছে? কার্লোস আলকারাজ, স্পেন। স্পেনের তিনি হচ্ছে নাগরিক, স্পেনের নাগরিক কার্লোস আলকারাজ, তিনি কিন্তু মেন সিঙ্গেলসে চ্যাম্পিয়ন হচ্ছে অস্ট্রেলিয়া ওপেন। ঠিক আছে, অস্ট্রেলিয়া ওপেন মেন সিঙ্গেলসে চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজ। নোভাক জোকোভিচকে পরাজিত করে তিনি জয়লাভ করেছেন। এলিনা রেবিকনা, তিনি হচ্ছে কিরগিজস্তান, তার হচ্ছে কান্ট্রি। কোশ্চেন নাম্বার 16, ভারতের ডেট্রয়েট বলা হয় কোন শহরকে? ভারতের ডেট্রয়েট বলা হয় কোন শহরকে? মুম্বাই, দিল্লি, চেন্নাই, ব্যাঙ্গালোর। ভারতের ডেট্রয়েট বলা হয় যে শহরকে, সেটা হচ্ছে চেন্নাইকে বলা হয়। অপশন সি এখানে সঠিক উত্তর হয়ে যাবে। প্রত্যেকে যারা এখানে একটা আছো অপশন সি যারা করছো, তোমাদের অ্যান্সার সঠিক হয়েছে। পরবর্তী কোশ্চেনে আমরা আসি। কোশ্চেন নাম্বার 17, নিম্নের কোনটি জাহাজ নির্মাণ কেন্দ্র নয়? জাহাজ নির্মাণ কেন্দ্র নয় এখানে কোনটি হবে? পশ্চিমবঙ্গের খিদিরপুর, অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম, কেরলের কোচিন, পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন। এখানে জাহাজ নির্মাণ কেন্দ্র নয় কোনটা তোমাকে খুঁজে বার করতে হবে। পশ্চিমবঙ্গ খিদিরপুরে জাহাজ নির্মাণ হয়, অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম, কেরলের কোচিনে হয়, পশ্চিমবঙ্গের চিত্রনে রেল ইঞ্জিন তৈরি হয়। এটা কিন্তু রেল ইঞ্জিন, ইলেকট্রিক রেল ইঞ্জিন তৈরি হয়। বৈদ্যুতিক রেল ইঞ্জিনটা আমাদের পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জনে তৈরি হয়। তাহলে এখানে অপশন ডি আমরা বলবো এটি জাহাজ নির্মাণ কেন্দ্র নয়। পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 18, 97তম একাডেমি পুরস্কার 2025-এর শ্রেষ্ঠ অভিনেতা কে হলেন? একাডেমি পুরস্কার মানে কিন্তু অস্কার পুরস্কার, অস্কার অ্যাওয়ার্ড, এটা মানে কিন্তু
ইংলিশে লিখি। এটা মানে কিন্তু অস্কার পুরস্কার। অস্কার পুরস্কার এটাকেই বলা হয়, একাডেমি পুরস্কার বলা হয়। 2025-এ হয়ে গেল 97তম 97th একাডেমি অ্যাওয়ার্ড। 2025-এ আমাদের তিনটে ইনফরমেশন এখানে মাথায় রাখতে হবে: বেস্ট অ্যাক্টর, বেস্ট অ্যাক্ট্রেস এবং বেস্ট পিকচার। পাশাপাশি বেস্ট ডিরেক্টর মনে রাখতে পারলে ভালো, সাধারণত এই তিনটে মনে রাখলে ভালো হয়। 2025-এ হয়েছে অপশন সি, অ্যাড্রিয়ান ব্রডি, আমেরিকান একজন অ্যাক্টর অ্যাড্রিয়ান ব্রডি, তিনি কিন্তু বেস্ট অ্যাক্টর হিসেবে সম্মানিত হয়েছেন 2025 সালে। এখন তোমাদের যদি বলো স্যার তাহলে বেস্ট অ্যাক্ট্রেস কে হয়েছে, বেস্ট ফিল্ম হচ্ছে অ্যানোরা। এখানে ইনফরমেশনটা আমি কিন্তু তোমাদের লিখে দিলাম। অ্যানোরা হচ্ছে বেস্ট ফিল্ম এবং বেস্ট অ্যাক্ট্রেস হচ্ছে মাইকি ম্যাডিসন, তিনি কিন্তু বেস্ট অ্যাক্ট্রেস হয়েছেন, শ্রেষ্ঠ অভিনেত্রী। আর শ্রেষ্ঠ চলচ্চিত্র অ্যানোরা। এই পয়েন্ট তিনটে একটু নোট করে নেবে। কোশ্চেন নাম্বার 19, আইএসএল 2025-এ কে জয়লাভ করলো? আইএসএল 2025 ফুটবল টুর্নামেন্ট, ভারতের আইএসএল 2025 সালে 2024-25 এখানে চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। অপশন এ যারা করছে তোমাদের অ্যান্সার সঠিক হয়েছে। কোশ্চেন নাম্বার 20, হর্নবিল উৎসব কোন রাজ্যে পালিত হয়? হর্নবিল উৎসব কোন রাজ্যে পালিত হয়? সঠিক উত্তর কি হবে? প্রত্যেকে অ্যান্সার করবে। হর্নবিল উৎসব কোন রাজ্যে পালিত হয়? তাহলে আজকে আমরা 20 কোশ্চেনই করলাম, 25 আর হলো না আজকেও, কারণ ইনফরমেশন প্রচুর ছিল। এবং এই 20-তে তোমার স্কোর কত হচ্ছে বলবে। হর্নবিল এটি কোন রাজ্যে পালিত হয়? উত্তর হবে নাগাল্যান্ডে। অপশন সি এর রাইট অ্যান্সার হবে। তো এই 20 নাম্বারে তুমি কত স্কোর করতে পারলে অবশ্যই জানাবে। তো আমাদের যে কোর্সগুলো চলছে এগুলো চলছে, যদি প্রয়োজন হয় অবশ্যই তুমি জয়েন করতে পারো। পাশাপাশি আমরা একটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। 2025 সালে সাহিত্যে নোবেল পুরস্কার কে পেয়েছেন এটা তোমরা আজকের হোমওয়ার্ক করবে। প্রত্যেকে একটু কমেন্টে জানাবে। নোবেল পুরস্কার নিয়েও কিন্তু প্রশ্ন হতে পারে বা হয়, সাহিত্য, শান্তি এইগুলো নিয়ে কিন্তু হতে পারে। আজকের সেশন এখানে এন্ড করলাম। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সেশনটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে। ওকে, টাটা, বাই।